পর্ব 542 গুপ্তধন লাভ। অমিত মল্লিকের অবস্থা সত্যি খুব খারাপ ছিল। পৃথা ঠিক সময় না এলে ভগবান জানে ভীম, টুডু আর বাকিরা মিলে ওর কি হাল করত। তবে পৃথা যদিও বলে দিয়েছিল ওরা অমিতের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু প্রশ্ন হলো ডিভাইন ল্যান্ডের লোকেরা কি আদৌ পৃথার কথা শুনবে? ভীম পৃথার কথা শুনে বেশ রাগ নিয়েই বলল, এই ছেলেটা কিন্তু অত্যন্ত অভদ্র, অসভ্য। ভালো মুখে কথা বলার সভ্যতাটুকু নেই। আমরা একে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কথায় পাত্তাই দেয়নি। তাই আপনি যেই হন, যার জন্যই কাজ করুন না কেন, আমরা কিন্তু ছেলেটাকে ছাড়ছি না। এই মুহূর্তে মিস্টার নীল এখানে থাকলে ওনার সামনেও আমি এই কথাটাই বলতাম। তাই ওনার নাম ব্যবহার করে আমাদের উপর চাপ সৃষ্টি করার কোনো দরকার নেই আপনার। এই কথাটা শুনে এবার বিলাসও টেনশনে ঘামতে শুরু করলো। সে বুঝলো একমাত্র ভীম টুডুই পৃথার সামনে এত তেজ দেখিয়ে কথা বলতে পারে। পৃথাও এদিকে ভীমের জেদ দেখে চমকে উঠেছিল। ও ভাবতেই পারেনি ভীমরা এতখানি গোয়ার একগুঁয়ে হতে পারে। ওদের অনড় হাবভাব দেখে পৃথা খুব ভালো মতো বুঝে গিয়েছিল যে এরা নীলের লোক হলেও কেউ নীল বা বিলাস ভাইকে ভয় পায় না। তাই ঠান্ডা মাথায় ও একটা সমঝোতায় আসতে চেয়ে জিজ্ঞেস করলো, তাহলে বলুন আপনারা কি করতে চান? ভীম কঠিন গলায় বলল, বড় কিছু দাবিই করছি না আমরা। আপনি তো এই ছেলেটার পরিবারের লোকদের চেনেন, তাই না? তাহলে ডাকুন ওর বাবা মাকে, আর বলবেন আমাদের সামনে হাঁটু মুড়ে বসে নম্র গলায় যেন ওনারা নিজের ছেলের কুকীর্তির জন্য ক্ষমা চান। চুপচাপ এই কথাটা শুনলে ভালো, ওদের ছেলেকে ছেড়ে দেবো আমরা। কিন্তু যদি কথাটা না মানেন, তাহলে আমরাও আশ্বস্ত করতে পারছি না যে ওদের ছেলে এখান থেকে জ্যান্ত বেঁচে ফিরবে। কথাটা বলতে বলতে ভীম নিজের ছুরিটাও আবার তুলে নিল হাতে, যাতে পৃথার মাথায় কথাগুলো গেঁথে যায়। ভীমের কাণ্ড দেখে পৃথা আর বিলাস দুজনেই চমকে উঠল। ভীম অবশ্য ছুরিটা নিয়ে ভুলভাল কিছু করল না, বরং এক হাত থেকে অন্য হাতে লুফে নিতে লাগলো। কিন্তু ওর দু চোখে একটা আক্রোশ স্পষ্ট দেখতে পাচ্ছিল পৃথা। ভীম আবারও কড়া গলায় বলল, আমাদের এই একটাই শর্ত, আর ছেলেটার কাছে ও বাঁচার এই একটাই উপায়। আপনি ওর বাবা মাকে বলে দিন, দেখা যাক তারা কি করে এবার। আরেকদিকে সেই প্রাচীন পাহাড়ে নীল অনেক বদল দেখে নিয়েছিল। প্রাচীনকালে ওই পাহাড়ে কি কি হতো সেই সব ওর জানা হয়ে গিয়েছিল। অন্য কেউ তো বিশ্বাসও করতে পারবে না যে বহু আগে পাহাড়ের পাদদেশে ছিল এক অত্যন্ত সমৃদ্ধ নগরী। লাখ লাখ মানুষ সেখানে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন সেখানে এলো এক ভণ্ড সাধু, যে সেখানকার লোকদের বলল যে যদি তারা বড়লোক হতে চায় তাহলে এই পাহাড়টা ওদের খুঁড়ে ফেলতে হবে। প্রথমে তো কেউ সাধুর কথা বিশ্বাসই করল না, কিন্তু কয়েকজন উৎসাহী লোক সাধুর কথা মিথ্যে এটা প্রমাণ করতে গিয়ে নিজেরাই হতবাক হয়ে গেল। পাহাড় খুঁড়ে ওরা সত্যি 100 সোনার মোহর পেল। এই খবরটা গ্রামে জানাজানি হতেই সবাই সোনার মোহর পেতে পাগল হয়ে উঠল। তখন ট্যাঙ্গো সবাইকে বোঝাবার অনেক চেষ্টা করেছিল। বলেছিল যে পাহাড়ে ওদের কুলদেবতার বাস, উল্টো পাল্টা কিছু করলে কুলদেবতা রেগে যাবেন। আজ গ্রামের লোকদের কাছে যা কিছু আছে সব তো এই কুলদেবতার আশীর্বাদেরই ফল। কিন্তু ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন, দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। টাকার লোভের সামনে কুলদেবতার প্রতি ভক্তি বেশিক্ষণ টিকল না। সবাই ট্যাঙ্গোর কথা উপেক্ষা করে সিদ্ধান্ত নিল পুরো পাহাড়টাই খুঁড়ে ফেলবে। যতটা সোনা পাওয়া যাবে সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে। এদিকে ট্যাঙ্গো জানতো যে এই সাধু ভণ্ড। এই সবটা ও করছে নিজের কোনো স্বার্থ সিদ্ধি করতে। কিন্তু গ্রামের লোকেরা তো তখন সোনার মোহর পাওয়ার নেশায় বুঁদ। 1 মাসে পুরো পাহাড় খুঁড়ে ফেলল ওরা। সোনা তো দূর, কয়লাও পাওয়া গেল না। তখন সাধুর আসল চেহারাটা বুঝলো সবাই। জানতে পারলো যে ওই সাধু আসলে এক ভয়ানক ডাকাত, যে পাহাড়ে নিজের ডেরা বানাতে চাইছিল। তবে ও জানতো গ্রামের লোকেরা এটা হতে দেবে না, কারণ ওদের কুলদেবতার বাস এখানেই। তাই এই নোংরা কায়দায় ও সবাইকে দিয়ে কাজটা করালো। কিন্তু ডেরা ওর বানানো হলো না, কারণ এই ঘটনার পরেই গ্রামে হঠাৎ করে মড়ক লেগে গেল। চোখের নিমেষে গোটা গাঁ উজাড় হয়ে গেল। ট্যাঙ্গোও বাঁচল না। ওর বাপ ঠাকুরদের দুষ্কর্মের ফল ওকেও ভোগ করতে হলো। তবে ওর আত্মা শান্তি পেল না, আর সেদিন থেকে আজও ওর আত্মা এই পাহাড়কে রক্ষা করছে। আর আজ যে প্রাচীন আমলের লোকদের নীল দেখলো, তারা ছিল সেই গ্রামেরই লোক।
যারা সোনার মোহরের লোভে গোটা পাহাড় খুঁড়ে ফেলেছিল। এদিকে ট্যাঙ্গো এবার শান্ত গলায় খানিক দূরে বরফে জমে যাওয়া সেই গ্রামের লোকগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তুমি কিসের মুখোমুখি হতে চলেছ? নীল বেশ ভয় পাওয়া মুখে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কি আমার অবস্থা ওই লোকগুলোর মতো করে দিতে চাও? ট্যাঙ্গো বলল, বেঁচে থাকাটা কি সুন্দর, তাই না? জানো এই পাহাড়ের অনেক শক্তি, আর প্রায়ই এটা এমন লোকদের নিজের কাছে আকর্ষণ করে আনে যাদের উদ্দেশ্য খারাপ। তবে হ্যাঁ, যেই আসুক না কেন, এখানে আসার পর মৃত্যু তো নিশ্চিত। নীল উত্তরে কিছু বলবে তার আগেই ট্যাঙ্গো আবার বলল, তোমারও ঘর আছে, পরিবার আছে নিশ্চয়ই। এমন নয় তো যে তুমি লোভের বশে তাদেরকেও নিজের চোখের সামনে মরতে দেখতে চাও? তাহলে কিন্তু তোমার সেই ইচ্ছে পূরণ করে দিতে আমার খুব একটা সময় লাগবে না। নীল এবার দৃঢ় গলায় বুঝিয়ে বলল, আপনি যেমনটা ভাবছেন তা নয়। আমি এখানে কোনো সোনার মোহর বা রূপো পিতল মুক্ত খুঁজতে আসিনি। আমি শুধু আমার স্ত্রীকে বাঁচাতে পারিজাত ফুল চাই। সেটা পেলেই আমি এখান থেকে চলে যাব। ঈশ্বরের কৃপায় সবকিছু আছে আমার কাছে, তাই যার ওপর আমার অধিকার নেই এমন সম্পদ আমি চাই না। কথাটা শুনে ট্যাঙ্গো মুখে কোনো উত্তর দিল না ঠিকই, কিন্তু মনে মনে সবটাই বুঝতে পারছিল। তাই 2 সেকেন্ড থমকে থেকে বলল, পারিজাত ফুল তুমি এই পাহাড়ের উল্টো দিকে পাবে। আর হ্যাঁ, আমি তো নিজের শহরকে বাঁচাতে পারিনি, কিন্তু তুমি এই পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করো। কে বলতে পারে, হয়তো শেষ অবধি তুমিই পৃথিবীকে উদ্ধার করতে পারবে। কথাটা বলেই ট্যাঙ্গো এবার ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। নীল এবার মাটিতে নেমে এসে ট্যাঙ্গোর সামনে ঝুঁকে ওকে সম্মান প্রদর্শন করলো। ট্যাঙ্গোর কথা, ওর বিচারধারা নীলের সত্যি খুব ভালো লেগেছিল। প্রাচীনকালে ট্যাঙ্গো মানুষ হিসেবেও যথেষ্ট ভালো ছিল, যে পৃথিবীর ভালোর জন্য লড়াই করেছিল আর সানন্দে মৃত্যুবরণও করেছিল। এবার নীলও আর সময় নষ্ট না করে কুণালকে নিজের কাঁধে তুলে নিল আর ট্যাঙ্গোর বলা রাস্তায় এগিয়ে চলল। রাস্তাটা বেশ ছোট আর সংকীর্ণ ছিল। কুণালকে সঙ্গে নিয়ে হাঁটতে নীলের বেশ কষ্টই হচ্ছিল, তবু কোনো রকমে কষ্ট করে ও এগিয়ে চলল। প্রায় 20 মিনিট চড়াইয়ের রাস্তায় হাঁটার পর ফাইনালি নীল এমন একটা জায়গায় এসে পৌঁছালো যা চারিদিকে শুধু পাথর দিয়ে তৈরি। সেখানে হাজার হাজার লাখ লাখ হিরে বসানো ছিল, আর তার রশ্মি ঠিকরে পড়ছিল চারপাশে। সেখানে সূর্যের বা চাঁদের আলো পৌঁছাতো না, কিন্তু খাঁটি হীরের আলোতেই সব দিক উজ্জ্বল হয়ে উঠেছিল। হিরেগুলো দেখতে দেখতে হঠাৎই নীলের চোখ গেল একদিকে, আর দেখলো সেখানে 100-ও বেশি পারিজাত ফুল ফুটে আছে। ফুলের টকটকে লাল রং দেখে মনে হচ্ছিল যেন আগুনের শিখা জ্বলছে সেখানে। ওটা আবার কি? একদিকে একটা বাক্স দেখে নীল অবাক মুখে কথাটা বলে উঠল। আগের অভিজ্ঞতা মনে পড়ায় বাক্সটা খুলতে ওর বেশ ভয়ই হচ্ছিল, কিন্তু একটা উত্তেজনার বশে নিজেকে আটকাতে পারল না। দ্রুত এগিয়ে গেল বাক্সটার দিকে। বাক্সটা খুলে নীল ভেতরে একটা বই দেখে চমকে উঠে বলল, আরে এটা কি? বলেই এক মুহূর্ত থমকালো। মনে মনে ভাবল, এটা কোনো রহস্যের বই নয় তো? নীল বইটা তুলে পড়তে যাবে, তখনই অবাক মুখে দেখল ওর নিচে আরো বেশ কিছু বই রাখা আছে। নীল এক এক করে নাম পড়তে লাগলো। মার্শাল আর্ট ডিভাইন স্কিল, মার্শাল আর্ট হলো স্কিল, মার্শাল আর্ট ইনস্ট্যান্ট কিলার স্কিল, মার্শাল আর্ট শ্যাটারিং স্কিল। এই 4টে বইতেই আসলে ছিল 4টে আলাদা আলাদা গুপ্ত টেকনিক, যা হাজার বছর আগেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। নীল নিজের প্রাচীন পুঁথিতে এই টেকনিকগুলোর নাম পড়েছিল, আর আজ ওর চোখের সামনে সেই টেকনিকের বইগুলোও দেখছিল। নীল বিড়বিড় করে বলল, আমার পুঁথিতে তো লেখা ছিল যে মার্শাল আর্ট ইনস্ট্যান্ট কিলার স্কিল হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্কিল। 1 সেকেন্ডেরও কম সময় এটা উল্টো দিকের মানুষটাকে মেরে ফেলতে পারে। কথাটা মনে পড়তেই নীলের যেন উত্তেজনায় পুরো শরীর কাঁপতে লাগলো। থমকে অবাক মুখে ভাবল, তবে এই মার্শাল আর্ট হলো স্কিলটা কি? এটার ব্যাপারে তো আগে কিছু শুনিনি। কথাগুলো ভাবতে ভাবতেই যেন নীল নিজের ওপরে ধীরে ধীরে নিয়ন্ত্রণ খোয়াচ্ছিল। এই মুহূর্তে যেখানেও দাঁড়িয়েছিল সেটা ছিল এক প্রাচীন আমলের পাহাড়। এখানে পাওয়া জিনিস ভুয়ো হতে পারে না, এটাও জানতো। ভেবেই বইগুলো পকেটে রেখে নীল পারিজাত ফুলের দিকে এগিয়ে গেল। কটা ফুল ছিঁড়ে নিয়ে কুণালকে কাঁধে তুলে ও সোজা ফিরতি পথে হাঁটা দিল। বাদশা, নীলকে আসতে দেখেই জাসমিন এদিকে দ্রুত উঠে দাঁড়ালো। নীল হাঁপাতে হাঁপাতে বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক জাসমিন। আমার মনে হয় না আমাদের আর ভেতরে যাওয়া উচিত। দেখছো তো কুণালের কি অবস্থা হয়েছে। আমাদের দুজনেরও এবার কিছু হয়ে গেলে এখান থেকে বের করবে কি আমাদের? নীল বুঝতে পেরেছিল এই পাহাড়টা খুব বিপজ্জনক হলেও আলাদা আলাদা উপাদান ও রহস্যে পরিপূর্ণ হয়ে আছে। এত বছর ধরে ট্যাঙ্গো এই পাহাড়কে পাহারা দিচ্ছে, তাই নীল চাইছিল না যে কেউ আর নিজেদের খারাপ উদ্দেশ্য সফল করতে এই পাহাড়ের উপাদানকে ভুল কাজে ব্যবহার করুক।
তাই জাসমিনের কাছে যাওয়ার আগেই নীল নিজের জামা কাপড় কিছু জায়গায় ছিঁড়ে মুখে কিছু ছাই মাটি মেখে নিয়েছিল, যাতে জাসমিন ওর বিধ্বস্ত অবস্থা দেখে ভয় পায়। হলেও তাই। নীলের অবস্থা দেখে টেন্সড মুখে জাসমিন জিজ্ঞেস করল, তাহলে বাদশাহ, এবার আমরা কি করব? নীল সাথে সাথে বলল, সবার আগে তো আমাদের এখান থেকে বেরোতে হবে, আর বেরিয়েই তুমি আগে যাবে বেলপাহাড়ি গ্যাংয়ের হেডকোয়ার্টারে। সেখানে সর্দারকে গিয়ে বলবে এই পাহাড়ে আসার কথা যেন উনি চিরকালের মতো ভুলে যান, কারণ এটা কোনো পরিত্যক্ত পাহাড় নয়। এখানে বড় বড় দানবরা বাস করে, যাদের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে সম্ভবই নয়। তাই যাই হয়ে যাক, এখানে দ্বিতীয়বার আসার ভুল করো না জাসমিন। শুনে ভয়ে কাঁপতে কাঁপতে জাসমিন বলল, কিন্তু বাদশাহ, এখান থেকে বেরোনোর রাস্তা তো একটাই, যেখান থেকে আমরা ভেতরে এসেছিলাম, আর সেখানে ওই বিষাক্ত মাকড়সারা আছে। মেয়েরা এমনিতেই সাপ, বিছে, ইঁদুর, টিকটিকি ভয় পায়, এটা আবার বিষাক্ত মাকড়সা। জাসমিনের তো আবার ওদের মুখোমুখি হতে হবে ভেবেই জ্বর আসছিল যেন। নীল বলল, যেতে তো ওখান দিয়েই হবে, এছাড়া আর উপায়ই বা কি? তুমি কি আর অন্য রাস্তা জানো? বিকল্প রাস্তা কেউই জানতো না, তাই বাধ্য হয়ে পাহাড়ে প্রবেশ করার পথ ধরেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। অদ্ভুতভাবে বেরোনোর সময় সেই বিষাক্ত মাকড়সারা আর নীলদের ওপর আক্রমণ করলো না। আক্রমণ তো দূর, একটাও মাকড়সা ওদের আশেপাশে দেখাই গেল না। যখন ফাইনালি ওরা পাহাড় থেকে বেরিয়ে এলো, ততক্ষণে পরের দিন দুপুর হয়ে গেছে। বেলপাহাড়ি গ্যাংয়ের সবাই বসে ঝিমোচ্ছিল আর নীলদের আসার অপেক্ষা করছিল। জাসমিন জিজ্ঞেস করল, বাদশাহ, আপনি আমাদের সঙ্গে ফিরবেন না? নীল বলল, না, আমার স্ত্রী আমাকে যে কাজটা দিয়েছিল সেটা এখনো শেষ হয়নি, তাই তোমাদের সঙ্গে ফিরতে পারবো না। ফিরেই বা সর্দারকে মুখ দেখাবো কি করে? তোমরা ফিরে যাও, আমার প্রণাম জানিও ওনাকে। বলেই কুণালকে কাঁধে তুলে নিয়ে নীল সোজা আবার গ্রামের দিকে এগিয়ে গেল। পারিজাত ফুল তো পেল, কিন্তু আদ্রিতাকে এবার কোথায় খুঁজবে নীল? আদ্রিতাকে খুঁজে না পাওয়া অবধি কি ফুলটা আদৌ ভালো থাকবে, নাকি নীলকে আবার আসতে হবে এই পাহাড়ে? কুণালেরই বা জ্ঞান ফিরবে কখন? কলকাতায় ফিরে যখন নীল সব ঘটনা জানতে পারবে, তখন কি করবে সে?